শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ম্যানেজমেন্ট প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা গত ক্লাসে জুম ক্লাসের মাধ্যমে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম, ব্যবসায় উদ্যোগ, এই অংশের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে এই চ্যাপ্টারেরই আরো কিছু অংশ নিয়ে আজকে আমি পুনরায় কিছু আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব মূলত বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ কিভাবে, আমাদের উন্নয়নের সমস্যাগুলো কি কি আছে, বা নতুন করে কেন বিজনেস ওনার তৈরি হয় না, এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং এগুলাকে কিভাবে দূর করা যায় সেটা, এবং নারী উদ্যোক্তা কিভাবে উন্নয়ন বাংলাদেশে গভর্নমেন্টের কি কি সুযোগ সুবিধা দিচ্ছে বা প্রয়াস কি তাদের, এবং আমরাও কিছু সুপারিশ এখান থেকে তুলে ধরার চেষ্টা করব, এবং যথারীতি কিছু বাড়ির কাজ তো থাকবেই। তো এই কয়টা বিষয় আজকে আমাদের আলোচনা হবে। তো প্রথমত আসি আমাদের বাংলাদেশের সম্ভাবনা বা সমস্যার প্রথম বড় সমস্যাটাই হচ্ছে পরিকল্পনার অভাব। বাংলাদেশে উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে যে ধরনের বড় ধরনের পরিকল্পনা দরকার, সে ধরনের পরিকল্পনাই নাই। সঠিক পণ্য নির্বাচন, সঠিক সেবা নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যর্থ, এবং আমাদের মাথায় আইডিয়া থাকলেও সেটা কোত্থেকে আমরা কোথায় পাবো সেই প্রোডাক্ট গুলা, বা কোথা থেকে আসবে, কিভাবে উৎপাদন করব, এই বিষয়ের সিদ্ধান্তগুলো আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। এছাড়াও বিভিন্ন সম্ভাব্য ক্রেতা কারা হবে, উৎপাদন খরচ কত হবে, বাজার কিরকম, এই বিষয়ে আমাদের একটা পরিকল্পনা নিতে হয়, যেটা আমরা বিজনেস করার জন্য নিতে পারি না, বা নিলেও অনেক ক্ষেত্রে সেটার সম্পূর্ণ ধারণাটা আমাদের থাকে না, যে কারণে আমাদের নতুন কোনো উদ্যোগ খুব কম আগায়। দেন মূলধনের অভাব। আমরা মূলত ফাইন্যান্সে এই বিষয়টা নিয়ে কথা বলেছি বেশ কিছুদিন, যে মূলধন আমার বিজনেস করতে গেলে লাগবেই, এবং বাংলাদেশ মার্কেটে মূলধনটার কিন্তু একটা বড় ঘাটতি রয়ে গেছে, কারণ অর্থ ছাড়া আমার ব্যবসা উঠবে না। মানুষের যেমন মেরুদণ্ড থাকবে দাঁড়ানোর জন্য, ব্যবসা দাঁড়ানোর জন্য টাকা লাগবে। তো বাংলাদেশে আপনি নতুন একটা বিজনেস করতে যাবেন, সেই ক্ষেত্রে ব্যাংক আপনি লোন পাবেন না, অনেক ধরনের ঝামেলা পোহাইতে হবে। দেন চলতি দীর্ঘমেয়াদী মূলধন গুলো সংগ্রহ করতে একটা ঝামেলা। তো এই ধরনের একটা ঘাটতি আমাকে সমস্যায় ফেলবে। আপনার একটা মাথায় ভালো প্ল্যান আছে, সবকিছু আছে, কিন্তু টাকার অভাবে আপনার প্ল্যানটা দেখা যাবে আগাইতে পারতেছে না। প্রথম, তারপরে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা। বাংলাদেশে আমাদের কিন্তু আরেকটা প্রবলেম, আমরা সবাই ওই ট্রেডিশনাল শিক্ষায় বিশ্বাসী, মানে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে বিবিএ, এমবিএ, অনার্স, মাস্টার্স, এই ধরনের। কিন্তু কারিগরি শিক্ষা আমরা খুব একটা যাই না, যেমন ফ্যাশন ডিজাইনিং, যেমন ফ্রিল্যান্সিং, যেমন হইতে পারে শেফ, যেমন হইতে পারে আমাদের হোটেল ম্যানেজমেন্ট, এই সাবজেক্ট গুলার আমাদের কিন্তু খুব একটা লোকজন পড়তে চায় না। ঠিক আছে, তো এটা একটা, আমাদের কারিগরি শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু একটা উদ্যোক্তা তৈরি হবে না। যে লোক ভালো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে তার পক্ষেই সম্ভব একটা ভালো হোটেল বা একটা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কিছু করার। যে লোক একটা ভালো শেফ হইতে পারবে, বা যে শেফের ডিগ্রি তার থাকবে, সেই হয়তো বা একটা রেস্টুরেন্ট দিতে পারবে ভালো, ভালো একটা, সে হোটেলে চাইনিজের কাজ করতে পারবে, সে একটা ভালো মানে কি বলা যায় এটা, উম, কিছু খুলতে পারবে সে, হয়তো বা বিভিন্ন ধরনের যে ক্যাটারিং সার্ভিস গুলো আছে সেইগুলা ওপেন করতে পারবে। বাট সে ধরনের আমাদের নলেজ আমরা নেই না, আমরা ওই গদ বাঁধা পড়াশোনাতে বিশ্বাসী। তো দক্ষ জনবলের অভাব, এটা আরেকটা সমস্যা আমাদের। আমরা মানসিক পরিশ্রম করার মতো লোক কম। বাংলাদেশের দৈহিক পরিশ্রম করার মতো লোক আছে, বাট মানসিক পরিশ্রম করার মতো লোক কম, যেটা চায়নাতে সম্ভব। চায়নাতে ওরা কিন্তু খুব ইজিলি একটা জিনিসকে ক্যাপচার করে মাথায় ব্রেন দিয়ে খেলতে পারে, আর আমরা শরীর দিয়ে খেলতে পারি, আমরা দৈহিক পরিশ্রমটা দিতে পারবো, যেটা আসলে দক্ষ জনশক্তি বা দক্ষ মানব সম্পদ না। তো যতদিন না মানব সম্পদ সংগ্রহ বা যথার্থ দক্ষ হবে, ততদিন কিন্তু আমরা এই কোনো উদ্যোগ নিয়ে আগায় যেতে পারবো না।
পৃষ্ঠপোষকতার অভাব। তো বাংলাদেশে সামাজিক রাষ্ট্রীয় দুইভাবে পৃষ্ঠপোষকতার অভাব আছে। তো কোনো আপনার মাথায় ধরেন একটা ভালো প্ল্যান আছে, ব্যাংক আপনাকে অর্থ দিতেছে না, এটা একটা প্রবলেম। বা আপনি কোনো বড় প্রতিষ্ঠানের কাছে সাহায্য চাইলেন, সেটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন আমরা যদি এখন বলি, আইমান সাদেকের যে প্রতিষ্ঠানটা 10 মিনিট স্কুল, অনেকেই হয়তো বা ওটা দেখছেন বা ওদের ভিডিও গুলা দেখেন। তো এই প্রতিষ্ঠানটা কিন্তু রবি রবি 10 মিনিট স্কুল, অর্থাৎ রবির কাছে 10 মিনিট স্কুলে আইমান সাদেক প্রপোজাল দিছিল যে আপনি আমাকে স্পন্সর করেন, আমি এটা প্রতিষ্ঠানটা দাঁড়া করাবো। তো রবি যেমন একটা স্পন্সর করছে, এরকম স্পন্সর কিন্তু খুব কম আসে। তো এরকম পৃষ্ঠপোষকতা যদি আরো আসতো, তাহলে কিন্তু এরকম 10 মিনিট স্কুলের মতো আরো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি হয়ে যেত। রাজনৈতিক অস্থিতিশীলতা বা স্থিতিশীলতার অভাব। তো ঘন ঘন বিভিন্ন সরকারি নীতি পরিবর্তন, ব্যবসায় বান্ধব নীতিগুলো চেঞ্জ করা, রাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনীতিতে একটা বড় বাধা। তো অনেক ক্ষেত্রে স্টাবলিশ প্রতিষ্ঠানই এরকম রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মার্কেটের থেকে অনেক ক্ষেত্রে বিপদের মুখে পড়ে। আর নতুন কোম্পানির জন্য তো আরো কঠিন। নতুন কোম্পানির জন্য আইন নতুন হবে, তার জন্য আইন শৃঙ্খলা নতুন, সে পরিচিতি কম। তো এটা একটা প্রবলেম। আইনি জটিলতা। তো বাংলাদেশে ব্যবসা উদ্যোক্তাদের বেশ কিছু আইনি জটিলতায় পড়তে হয়, যেমন লাইসেন্স করা, নতুন বিজনেস ওপেন করতে গেলে যে যে প্রবলেম গুলো আছে, সরকারি সুযোগ সুবিধা, ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিভিন্ন জটিলতা আছে। তো তখন লোকজন চিন্তা করে কি না, আমি ব্যবসা করব না, আমি চাকরি করি। আইনগত জটিলতাটা দেখা দেয় বা নতুন উদ্যোক্তা এই জন্য গড়ে ওঠে না। দেন আরো কিছু সমস্যার মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে চাকরির প্রতি আমাদের অধিক আগ্রহ। তো আমরা মূলত আমাদের ফ্যামিলি গুলার ব্যাকগ্রাউন্ডে যে চাকরি করব, ভবিষ্যতে আমার ছেলে বা মেয়ে পড়াশোনা করে চাকরি করবে। তো এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের সবার ফ্যামিলিতেও থাকে, অনেকের নিজেদের মধ্যেও থাকে যে আমি এই চাকরি করব, আমি কমার্সে পড়তেছি, আমি ভালো ব্যাংকে জব করব, আমি ভালো এমএনসি চাকরি করব, আমি ভালো ফরেন কোম্পানিতে চাকরি করব, আমি বাংলাদেশি কোনো বড় কোম্পানিতে চাকরি। বাট কেউ বলি না যে আমি একটা ভালো ব্যবসা বা নতুন একটা কোনো ব্যবসা ওপেন করব। ঠিক আছে, তো চাকরির প্রতি আমাদের একটা আগ্রহ বেশি আছে। যেমন ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে কি হয়, ছোট ছোট এই 18, 19, 20 বছর বয়স থেকে একটা প্ল্যানিং নিয়ে লোকজন আগানো শুরু করে। আমাদের দেশে কেউ শুরু করবে যে রাস্তায় একটা ফুড কোর্ট দিবে, লোকজন আশেপাশের লোকজন বলবে এ ফুড কোর্ট দিছে। ঠিক আছে, তো যেটা কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকান এই রিজনে হয় না। যেমন এর জন্যই কিন্তু ফেসবুকের আবিষ্কারক জোকারবার্গ আসছে, এর জন্যই কিন্তু উবারের মতো আবিষ্কার আসছে, ওরাকলের মতো আবিষ্কার হয়েছে। ছোট ছোট এজ থেকে তারা কিন্তু এই ধরনের উদ্যোক্তা হয়ে 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 তারা আজকে বিশ্বের বেশ কিছু বড় কোম্পানি উদ্যোক্তা হিসাবে কিন্তু তারা এখন পৃথিবী জুড়ে নাম। তো এখন আমরা এই সমস্যাগুলোর পাশাপাশি আমরা কিছু উত্তরণের পথগুলা নিয়েও কথা বলবো। তো প্রথমত হচ্ছে সঠিক পরিকল্পনা গ্রহণ। তো আমাদেরকে অবশ্যই যদি কোনো আমি একটা ব্যবসায় উদ্যোগ নেই, আমার উৎপাদন ব্যয়, আমার ক্রেতা, আমার বিজ্ঞাপন ব্যবস্থা, এই সবগুলা সঠিক এবং বাস্তবসম্মত ভাবেই পরিকল্পনা তৈরি করতে হবে। আমাকে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে সঠিক পরিকল্পনা করা হয়, কিভাবে আমি একটা রোড ম্যাপ তৈরি করব, কিভাবে আমি আগায় যাব, সেই বিষয়ে জ্ঞান অর্জন করে আমাকে পরিকল্পনাটা সঠিক হতে হবে। যত পরিকল্পনা আমার যত ভালো হবে, বিজনেস করা আমার জন্য সহজতর হয়ে যাবে। এবং উপযুক্ত পণ্য ও ক্ষেত্র নির্বাচন। তো বাজার গবেষণার মাধ্যমে আমাকে বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করতে হবে এবং বিশ্লেষণ করে আমাকে দেখতে হবে যে আমার বাজারের জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো ভালো বা কোন ধরনের প্রোডাক্টের চাহিদা সম্পন্ন, সেই ধরনের প্রোডাক্ট নির্বাচন করতে হবে। এবং সেই ধরনের ক্ষেত্র যদি আমি নির্বাচন করতে সক্ষম হই, তাহলে কিন্তু আমার বিজনেসটা দ্রুত গ্রো করবে। মূলধনের যোগান। আমাকে ব্যবসার শুরু থেকে এবং পরবর্তীতে আমার কাজগুলো যাতে অব্যাহত থাকে, কোনো কারণে যাতে বন্ধ না হয়। তো আমার চলতি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই মূলধন সংগ্রহ করার যে উপায়গুলা, এই কার্যগুলা ঠিক রাখতে হবে। আমাকে চলতি কার্যটা বা চলতি মূলধনটা রেগুলার উৎপাদন কাজের জন্য দরকার। তো এই চলতি মূলধনের যোগানটা যাতে আমার নিজে ভাবেই দিতে পারি, বা কোনো সোর্স থাকতে হবে যেই সোর্সটা আমার সেই প্রয়োজনটা মিটাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, শিক্ষা ও অভিজ্ঞতা। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে আমাকে অবশ্যই কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি। আমি যে সেক্টরে বিজনেস করব ওই সেক্টরের নলেজ আমাকে থাকতেই হবে, আমাকে ওই সেক্টরে প্রশিক্ষণ নিতে হবে, আমি ওই সেক্টরে অভিজ্ঞ হব।
দরকার হলে আমি 2, 3, 5 বছর আমি কোথাও চাকরি করতে পারি, যে আমি একটা রেস্টুরেন্ট খুলতে চাই, আমি কোনো একটা রেস্টুরেন্টের সাথে জড়িত হয়ে চাকরি করলাম কোনো রেস্টুরেন্ট, ওইখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমার রেস্টুরেন্ট খোলার ইচ্ছা, আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলাম, এবং একই সাথে আমি 3 বছর যদি কোথাও কাজ করি, তাহলে আমার 5 বছরের পড়াশোনা এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতাটা, টোটালি 8 বছরের অভিজ্ঞতা কিন্তু আমাকে একটা রেস্টুরেন্ট খুলতে হেল্প করবে। দক্ষ শ্রমশক্তির ব্যবস্থা করা, তো বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, যেটা আমি প্রথমেই বলছি। তো আমাদেরকে সম্পদের সঠিক ব্যবহার করার জন্য অবশ্যই আমাকে দক্ষ জনগোষ্ঠী বের করতে হবে খুঁজে, এবং আমাকে চেষ্টা থাকতে হবে আমি লোক নিয়ে তাদেরকে যাতে আমি গড়ে তুলতে পারি। দরকার হলে আমি তাদেরকে টাকা দিয়ে ট্রেনিং কোর্স গুলা করাইতে বলবো, আমি তাদেরকে বলবো তোমরা এই কোর্স গুলা পড়ো, এই ট্রেনিংটা নিয়ে আসো, ঠিক আছে, তাতে তারা সেই ট্রেনিংটা দক্ষ হয়। সঠিক পরামর্শের ব্যবস্থা, আমাদেরকে নতুন নতুন শিল্প উদ্যোক্তাগণকে, যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছে তাদেরকে পরামর্শমূলক ব্যবস্থা দিতে হবে। বিভিন্ন অর্গানাইজেশন গুলা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারে, নতুন উদ্যোক্তাদের নিয়ে তাদের প্রবলেম গুলা শুনতে পারে, তাদের আইডিয়া গুলা শুনতে পারে, যাতে তারা কিভাবে আগাবে সেগুলা তাদেরকে একটা দক্ষতা বা জ্ঞান শেয়ার করতে পারে তাদের সাথে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অনুদানটা বা ব্যাংকগুলার ঋণ দানের ক্ষেত্রে কিছু সহজ শর্ত দেওয়া, এই ধরনের বিষয়গুলোতে আমাদের পৃষ্ঠপোষকতা দরকার, গভর্নমেন্টের কিছু অনুদানের দরকার। তো এই বিষয়গুলোতে সাহায্য এগিয়ে নিয়ে আসতে হবে, এবং বেসরকারি যারা বড় প্রতিষ্ঠানগুলো আছে তারাও যাতে এই ইন্ডিভিজুয়ালি লোকের উদ্যোগগুলোকে, যেমন রবির মতন, যে 10 মিনিট স্কুলকে রবি যেভাবে আগাইছে, এরকম আরো বড় কোম্পানিগুলা এরকম কিছু ছোট ছোট আইডিয়াকে পুশ করতে হবে মার্কেটে। রাজনৈতিক স্থিতিশীলতা, তো বাজারে রাজনৈতিক অবস্থা যত ভালো থাকবে বিজনেস তত ভালো হবে, উদ্যোগ আগায় যাবে। তো রাজনৈতিক চেঞ্জেস গুলা, আইনের চেঞ্জেস গুলা, এগুলা যাতে খুব কম হয় সেই বিষয়ে নজর রাখতে হবে, কারণ উদ্ভাবন একবার যদি কেউ করে, সেটা যদি কোন একটা আউটসাইড, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য না হয়, সেক্ষেত্রে তার কিন্তু সে খুব ডিমোরালাইজড হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদের রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব গুরুত্বপূর্ণ, এবং মানসিকতা আমাদের একই সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে আমি আরেকটা কথা জুড়ে দিতে চাই, যে আমাদের মানসিকতাটাই চেঞ্জ আসবে। আশেপাশের রিলেটিভ প্রতিবেশী কি বললো সেটা চিন্তা করলে আমার চলবে না। আমি আমার লক্ষ্য, আমি আমার দক্ষতা, আমি আমার ইচ্ছা নিয়ে আগায় যাব, আলটিমেটলি আমি সাকসেস পাবই। সবসময় যে আমি চাকরি করলে সাকসেস পাবো তা না, আমি বিজনেস করেও সাকসেস পাইতে পারি। এর জন্য আমাকে বিভিন্ন বড় বড় উদ্যোক্তাদের বই পড়তে হবে, তাদের ভিডিও গুলো দেখতে হবে, তাদের জীবনী দেখতে হবে, তাদের স্ট্রাগল দেখতে হবে। তো এইগুলা করলে মোটামুটি আমরা কিন্তু এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবো। তো এখন আমি নারী উদ্যোক্তাদের কিছু জায়গায় যাওয়ার আগে এখানে আমি 3 জন বাংলাদেশের মোটামুটি রিনাউন্ড নারী উদ্যোক্তাদের ছবি দিছি। তো প্রথম ছবিটা আমরা অনেকেই হয়তো চিনি ওনাকে, উনি নান আদার দেন বিবি রাসেল, যিনি কিনা বাংলাদেশের একজন মহিলা ফ্যাশন ডিজাইনার, এবং উনি, যেমন এখানে আমি লিখছি, দ্য ডিজাইনার হু পুট বাংলাদেশ অন দ্য গ্লোবাল ফ্যাশন ম্যাপ, বাংলাদেশকে একটা বড় অবস্থানে নিয়ে গেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিবি রাসেল ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। দেন আরেকজন, যিনি কিনা সেলিমা আহমেদ, মূলত উনি বর্তমানে হচ্ছে নিটল নিলয় যে গ্রুপটা আছে, নিটল টাটা আমরা অনেকে নাম শুনছি, তো ওইটার ভাইস চেয়ারম্যান, এবং উনি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো উইমেনদের জন্য যে বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স আছে সেটার উনি প্রেসিডেন্ট, এবং এটা এই অর্গানাইজেশনটা ওনার হাত দিয়ে তৈরি করা, এবং নিটল নিলয় গ্রুপের মতন একটা বড় কোম্পানির উনি ভাইস চেয়ারম্যান। দেন এনাকেও আমরা অনেকে চিনি, রুবাবা দৌলা, উনি হচ্ছেন পালস হেলথ কেয়ার সার্ভিস 2017 সালে, এটা অল্প দিনের, বাট উনি খুব রিনাউন্ড ফিগার, উনি বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা বড় ভূমিকা রাখছেন। উনি এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন প্রতিটা অর্গানাইজেশনেই মোটামুটি কাজ করে আসছেন, এবং উনি হেলথ সেক্টরে একটা এরকম আইটি বেস হেলথ সেক্টর ওপেন করছে, এবং পাশাপাশি তিনি এখন ওরাকল, বাংলাদেশের যে ওরাকলের ইয়া আছে মানে অফিস, সেটা উনি হেড, বাংলাদেশ ওরাকলে উনি হেড এখন। তো এই যে 3 জন উদ্যোক্তা আমি বললাম, যারা কিনা বাংলাদেশে, আরো কিছু উদ্যোক্তাদের আছেন, তার মধ্যে আমি রিনাউন্ড 3 জনের দিচ্ছি, এছাড়াও আরো কিছু রিনাউন্ড আছে, অভাব নেই।
এমন না যে নাই, আরো কিছু আছে। তো তাদের উন্নয়নের জন্য কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট বেশ কিছু প্রচেষ্টা করে। তো আমি এটা একটা বই থেকেই নেওয়া। তো আমাদের এই নারীদেরকে বিভিন্নভাবে আগায় নেওয়ার জন্য এগুলা করা হয়। তো নারী উন্নয়নের জন্য গভর্নমেন্ট কিছু ন্যাশনাল অ্যাকশন প্ল্যান নিছে। তো এগুলা নিয়ে আমি যদি একটু কথা বলি। আচ্ছা, তার আগে বলি নারী উদ্যোক্তাটা কি মূলত। তো বাংলাদেশের শিল্পনীতি 2016 অনুযায়ী তো বলতে এমন কোন নারীকে বোঝায় যিনি কোনো ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও যৌথ উদ্যোক্তা বা অংশীদারি বা কোম্পানির ক্ষেত্রে একজন পরিচালক এবং এর 51% শেয়ারের অধিকারী। নারী উদ্যোক্তা বলতে একজন একদলীয় নারীকেই বোঝায় যারা ব্যবসা গঠন ও পরিচালনা করে, অর্থাৎ কোনো নারী কর্তৃক কোনো ব্যবসা উদ্যোগ গ্রহণ, এবং উক্ত নারীকেই নারী উদ্যোক্তা বলবো। সুম্পিটার বলেন বাংলাদেশ ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে সুম্পিটার একজন উদ্যোক্তা ছিলেন, মানে বিজনেস রিলেটেড একটা ব্যক্তিত্ব। উদ্যোক্তা যদি একজন নারী হন তখন তাকেই নারী উদ্যোক্তা বলবো। তাই নারী উদ্যোক্তা হচ্ছে সেই নারী যিনি কিনা ব্যবসা পরিচালনা করেন, ব্যবসা গড়ে তোলেন, উদ্যোগ নেন এবং সেই উপকরণ গুলাকে একত্রিত করেন। তো এখন আসি আমরা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটা আমাদের, সেটাতে কি আছে শিল্পনীতি অনুযায়ী। টেকসই শিল্পনীতি ধাপ খাওয়াতে খাপ খাওয়ানো, অর্থাৎ নারী পুরুষের সমতা বজায় রাখা, নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ানো, নারীদের উৎপাদিত পণ্য শহরে বাজারে প্রবেশের নিশ্চয়তা দেওয়া। অর্থাৎ কোনো একজন ফ্যাশন ডিজাইনার যদি কোনো মহিলা হয়, তার বুটিকের প্রোডাক্টটা মার্কেটে যাতে সহজে আসে। নারীদের দক্ষতা বের করা, নারী উদ্যোক্তাদের অবকাঠামোগত সুবিধা দেওয়া, নারীদের প্রযুক্তি বাস্তব জ্ঞান ও উপযুক্ত প্রযুক্তি সরবরাহ করা। বিশেষভাবে যে সকল নারী শিল্প ক্ষেত্রে সহায়তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে কর্মসূচি নেওয়া। নারীদের দেশের উন্নয়নের সব ক্ষেত্রেই তাদেরকে সমান অধিকার দেওয়া। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনে নারীদের অংশগ্রহণ বাড়ানো। মূলত সব ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা উৎসাহিত করা এবং অর্থনৈতিক নীতিমালা তৈরি করা যাতে নারী শ্রমিকদের আয়, কর্মসংস্থান ও ক্ষেত্র ইতিবাচকভাবে প্রভাব ফেলে। মূলত নারী উন্নয়নের জন্য এই ধরনের প্রয়াসগুলা আমাদের গভর্নমেন্ট বর্তমানে করে দিতেছে, এবং আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে লিখব। তো আমরা কিছু আরো পয়েন্ট দেখতে পারি যে উন্নয়নের ক্ষেত্রে সর্বস্তরে নারীদের সংশ্লিষ্টতা বাড়াইতে হবে। উন্নয়নের প্রথম ধারার সাথে নারীদের সংশ্লিষ্টতা আনা, অর্থনৈতিক অবদানের ক্ষেত্রে নারী শ্রমিকদের দৃশ্যমানতা ও পরিচয় বৃদ্ধি করা। তো এই সুবিধাগুলো দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান, যদিও আমরা এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আগে শুনেছি, মহিলা অধিদপ্তর যারা ক্ষেত্র বিশেষ প্রশিক্ষণ দেয়, মূলত যারা কৃষি রিলেটেড বা হস্তশিল্প রিলেটেড কাজ করে, যেমন হস্তশিল্প, বুননের কাজ, সেলাই, হাঁস মুরগি পালন, তারা হয় কাজ। যুব উন্নয়ন যারা মূলত ইয়াং মহিলাদেরকেও হেল্প করতে পারে। বেসিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন সময় ছোট ছোট প্রতিষ্ঠানের পণ্য প্রক্রিয়াকরণ, গবেষণা ইত্যাদি বিষয়ে নারীদের জন্য বিশেষ সুবিধা দিতে পারে। এরাও আলাদা করে প্রকল্প গ্রহণ করছে মহিলাদের জন্য বেসিক। তো এগুলো হচ্ছে মূলত গভর্নমেন্টের কিছু প্রয়াস। এখন আমরা কিছু সুপারিশ করতে চাই। আমরা এই জিনিসগুলো যদি হয় তাহলে আরো ভালো হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নারী উন্নয়ন বেশ অগ্রগতি দেখছি, তবে বেশ কিছু নারীদের বাধার সম্মুখীন আছে। তো আমরা কিছু সুপারিশ যদি করি, নারীদের সহজ প্রক্রিয়া স্বল্প সুদের ঋণ, অর্থাৎ ব্যাংকগুলো থেকে যদি কোনো মহিলা টাকা চায় যাতে তারা অল্প সুদে পায়। বিশেষ করে বিভিন্ন উপলক্ষ বা বিশেষ শ্রেণীর নারীদের জন্য বিশেষ ছাড় ও ঋণের ব্যবস্থা, যেমন উপজাতি, তাদের জন্য যাতে একটা ঋণের এক্সট্রা সুযোগ থাকে। দেশের প্রতিটি থানা, উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ একটা প্ল্যাটফর্ম তৈরি করা। গ্রামের নারী উদ্যোক্তারা যাতে সময় মতো সহজ পর্যাপ্ত কাঁচামাল গ্রহণ করতে পারে সেই জন্য যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নয়ন ঘটানো। গ্রামে নারী উদ্যোক্তাদের সরকারি সহায়তায় যাতে আর্থসামাজিক উন্নয়নের অবস্থা উন্নয়ন। গ্রাম্য নারীদের এলাকার অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া। প্রতিযোগিতামূলক বাজারে নারী উদ্যোক্তারা যাতে সময় মতো বাজারে তথ্য পান সেটা নিশ্চিত করা। সেকালে এবং প্রচলিত প্রযুক্তি পরিবর্তন, আধুনিক সময় উপযোগী প্রযুক্তি যাতে নারীরা ব্যবহার করে সেই বিষয়ে তাদেরকে অবহিত করা, এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে কর্মশালা বা বিভিন্ন কোর্স চালু করা। তো মূলত এই কয়টা জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এরকম যে তিনটা আমি ছবি দেখালাম তার থেকে আরো বেশ কিছু আরো নতুন নারী উদ্যোক্তা আমরা পাবো, এবং আমরা আগামী দিন বা আগামী
ক্লাসগুলোতে কিছু নারী উদ্যোক্তাদের গল্পও শুনব, যারা কিনা আঞ্চলিক পর্যায়ে বড় পরিসরে গেছে। তো এই হচ্ছে আমাদের কিছু আলোচনা, এবং আরো কিছু টপিক যদি আমি তাদের সাথে যুক্ত করি, তো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা সহায়তা পরামর্শ খোলা ও উদ্যোক্তা উন্নয়নের জন্য আমলাতান্ত্রিক পরিহার করা। তো বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে নিম্নলিখিত কাজগুলো করতে পারে তারা: স্থানীয় সরকার অফিসে ট্রেড লাইসেন্স সংগ্রহ করার ব্যবস্থা করা, শিল্প মন্ত্রণালয়ে ট্রেড লাইসেন্স, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি নিবন্ধন করার সুযোগ, আয়কর অফিস থেকে করদাতা চিহ্নিত করা, একই কর্তৃপক্ষ থেকে ভ্যাট নিবন্ধন করা, যে কোনো বাণিজ্যিক সদস্য হওয়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ছাড়পত্র দেওয়া, তারপর পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেওয়া প্রভৃতি। অর্থাৎ এই কাজগুলোর জন্য যাতে একটা জায়গায় ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানই যাতে যায়। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিজনেস গুলা গ্রো করতে পারে, তারা তাদের পরিশ্রম বা তাদের হাতের কাজ দিয়ে করতে পারে। তো যাতে সেটা ক্ষুদ্র মাঝারি শিল্প অফিসগুলো প্রতিটা শহরেই আছে, জেলা শহরগুলোতে, যাতে ওইখান থেকে সবগুলা কাজ, তাহলে ইজি মুভমেন্ট যাতে মহিলাদের করা হয়, তো এই জিনিসগুলা মাথায় রাখা। আগামী ক্লাসগুলোতে আমরা কিছু আঞ্চলিক নারী বা আমাদের ওভারঅল আমাদের দেশের কিছু উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা সবগুলা নিয়েই আমরা ওভারঅল তাদের জীবনীগুলা দেখবো এবং পড়বো, যেগুলা কিনা আমাদের ভবিষ্যতে কাজে দিবে। তো এই হলো আমাদের আজকের আলোচনা, এবং আমরা আজকের আলোচনা শেষে তো একটি আইনগত জটিলতা ও পৃষ্ঠপোষকতার অভাব বাংলাদেশের ব্যবসা উদ্যোগে বাধা দেয় কিভাবে ব্যাখ্যা করতে হবে, এবং নারী উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ কেন, অর্থনীতির জন্য নারী উন্নয়ন বা নারী উদ্যোক্তা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলতে হবে আপনাদের। তো দুইটা প্রশ্ন লিখে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন, তাহলে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো